আমি লাকি ছিলাম যে আমি যখন যাইতাম না প্রত্যেকবার, আমি জিনিসপত্র আরেকটা পার্সপেক্টিভ থেকে দেখতে পারতাম। অস্ট্রেলিয়া কি দেখি, বাংলাদেশে কি দেখি। তো সবার মিলিয়ন্স অফ ফলোয়ার্স থাকবে না, ইভেন এখনো সবার মিলিয়ন্স অফ ফলোয়ার্স নাই, বাট যাদের কম ফলোয়ার, ইভেন দে ক্যান মেক আ লট মোর মানি দেন যাদের মিলিয়ন্স অফ ফলোয়ার্স। কারণ ওই ট্রাস্ট, ওই রিয়েল হান্ড্রেডটা ক্রিয়েট করা। আমার কাছে মনে হয় মানুষকে যখন বলা হয় যে আচ্ছা আপনি বেশি প্রিভিলেজ, মানে আপনি এটা গেইন করছেন বাট আপনি প্রিভিলেজ এই কারণে গেইন করতে পারছেন, আমার কাছে অনেক মানুষ দেখা যায় যে এটাকে রিবার্টাল দেওয়ার চেষ্টা করে যে না আমি হ্যাঁ হার্ড, হ্যাঁ হ্যাঁ। মানে হ্যাঁ প্রিভিলেজ তো এক্সিস্ট করে, এটা তো মানে আমার থেকেও হয়তোবা আরেকজন বেশি প্রিভিলেজ, কেউ হয়তোবা বেটার একটা কান্ট্রিতে জন্মগ্রহণ করছে বলেই আরো বেটার প্রিভিলেজ। তো মানে এই বার্থ লটারির ব্যাপারটাতে আর্গিউ করে আসলে খুব লাভ নেই। মানে আমার এক ফ্রেন্ড আছে হচ্ছে লাইক সৌদি আরব থেকে আসছিল, সো বলতো যে সৌদি আরবের হ্যাঁ, মেবি এমন কোন এরিয়া নাই যেখানে হচ্ছে ক্রাউন প্রিন্সের একটা ওয়াইফ নাই। সো অনেকটা। আমি জানি না আল্লাহর প্ল্যানেট ছিল বা কি ছিল, বাট আই লুক টু মাই রাইট, ওই যে ভ্যান গাড়ি গুলো থাকে না, হুম হুম হুম। ওই ওই ভ্যান গাড়িটার উপর একটা ছেলে ঘুমায় আছে। সবাইকে ওয়েলকাম আরো একটা এপিসোডে। সো আমরা অলমোস্ট লাইক 2 উইক পরে একটা নিউ এপিসোড করতেছি। সো আজকে আমাদের সাথে আছে হচ্ছে সামির স্ক্যান। অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো, আই গেস সবার আসলে এখন ফেসবুক ইউটিউবটা চেক করা উচিত, কারণ আই ডোন্ট থিঙ্ক যে সামির স্ক্যানের মতো এই টাইপের কন্টেন্ট আর কেউ তৈরি করতেছে। সো লাইক এনিম্যাল রাইটস নিয়ে, তারপরে আরো অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস নিয়ে, যেগুলো নিয়ে কিনা বাংলাদেশে বেশিরভাগ একটা ট্যাবু হয়ে গেছে এবং যেটা নিয়ে কেউ কথা বলতে চায় না, তো সেটা নিয়ে কন্টেন্ট তৈরি করতেছে। তো সামির ভাই, আপনাকে ওয়েলকাম আমাদের পডকাস্টে আজকে। Thank you so much, Bhai. Really nice to meet you, Bijay Bhai, Faisal Bhai. I'm very excited to see what you guys have to say, and আমি hopefully আমার spot থেকে I can share a few things here and there, and আমরা সবাই hopefully we have a very fruitful conversation. ওকে, ভাইয়া কি আমি না। এখন ঢাকায় আছেন নাকি অস্ট্রেলিয়াতে? আমি ঢাকা থেকে ফ্লাইট নিয়ে বের হলাম কত 3 দিন হলো। my first 3 days back. আমি ঢাকায় এবার 9 মাস ছিলাম অ্যাকচুয়ালি। আমি গত 6 বছর অস্ট্রেলিয়ায় থাকি, বাট সিন্স আমি করোনা কাল I couldn't go, আমি প্রজেক্টটা ঠিক মতো দাঁড়া করাতে চাইছিলাম। তা আমি ঢাকায় 9 মাসের জন্য এবার গেলাম, মানে রিলি গট টু রিকানেক্ট উইথ হোম। কারণ আমি না কম বয়সে আসছিলাম তো অস্ট্রেলিয়া, আমার বয়স মাত্র 13। আর অনেক মানুষ না যখন দেশ ছেড়ে যায়, দে কাইন্ড অফ সাফার ফ্রম আইডেন্টিটি লস। আমার দেশ আসলে কোথায়, আমার পরিবার আসলে কারা, বা আমার বন্ধুরা কারা, বা মানে কোন মাটিটাকে আসলে আমার কানেক্ট করা উচিত, ওয়্যার ইজ মাই হোম, ওই জিনিসটা স্টার্টস প্লেইং ইন ইয়ার হেড। এন্ড এই জিনিসটা আমি যত মানে বিদেশি বাঙালি আই সি হিয়ার, ওদের সবার মাথার মধ্যে ও আছে না, আই এম অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন, ও না আই লিভ ইন অস্ট্রেলিয়া, বাংলাদেশ ইজ সো শিটি, এটা এটা। এন্ড আমার তরফ থেকে মানুষ অনেক ভাবতে পারে যে ও আচ্ছা, ও তো বাংলাদেশ নিয়ে শুধু খারাপ কথা বলে, বাট দিস দ্যাট, বাট মানুষের অনেক ভুল ধারণা হয়ে থাকতে পারে যে ও হি হেটস দ্য কান্ট্রি। I love Bangladesh. Bangladesh আমার number one. It's my home. It's my favorite. আমি কেন কন্টেন্ট বানাই? Because I connect with these people. আমি চাই সবকিছু ভুলে I can kind of cut that part off. But না, আমি চাই যে আমি আসলে কতটুকু হেল্প করতে পারি, কতটুকু একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারি, ছোটখাটো বড় যাই হোক। আমি আমার তরফ থেকে I try my best. And no, I really love the country. That's why I do what I do. And it really sucks to be back এখানে, because আমার এখানে 3 দিন হয়েছে, but I really miss Bangladesh and I wish I could be home right now. একটা But তো yeah. ভাইয়া আপনার মানে কালচারাল ডিফারেন্সিয়েশন আছে, মানে বাংলাদেশের কালচার আর আমাদের বাংলাদেশের বাইরের কালচারের মধ্যে, স্পেশালি ইউরোপের দিকে বা অস্ট্রেলিয়ার দিকে গেলে আমাদের তো একটা বিশাল বড় কালচারাল ডেফিসিট আছে। তো ওইটা কি আপনাকে কখনো মানে ঝামেলা হয়েছে আপনার, বা ওইটার সাথে কোপ আপ করতে প্রবলেম হয়েছে কখনো? অবশ্যই হয়েছে, বোধহয় প্রথম 1-2 বছরের মধ্যে ওই হিটটা অনেক জোরে লাগে। মানে যখন আপনি বিদেশে আসেন তখন প্রথম 3-4 মাস ও আচ্ছা দিস ইজ অ্যামেজিং। প্রথম 3-4 মাসের পর প্রায় 1 থেকে 1.5 বছর ওই হোম সিকনেস ফেজটা যায়, ওই কালচার শকটা যে আচ্ছা মিলতেছে না আসলে ব্যাপারটা, বা আই ডোন্ট ফিল অ্যাজ কমফোর্টেবল অ্যাজ আই শুড বি। তখন দেশকে আসলে অনেক মিস করতে হয় না, এটা এটা ইট রিয়েলি সাকস তখন। বাট যতদিন বেশি থাকেন, যেমন এখন আমি এখানে 6 বছর আছি, ওয়াইল আমি আপনাকে অনেক ওপেনলি আই ক্যান টেল ইউ গাইস আই মিস বাংলাদেশ a lot। আমি একবারও বলতে পারবো না যে ও আচ্ছা আই ফিল আনকমফোর্টেবল হিয়ার, কারণ আই ডু ফিল কমফোর্টেবল হিয়ার। এখানে আইভ লিভড ফর 6 ইয়ার্স। তাই আইডেন্টিটি ক্রাইসিসটা হয় আসলে মানুষদের, বিকজ I've lived here for মানে the 6 years I can best remember. এই 6 বছরে আমার মাইন্ডে ফ্রেশ আছে and I've had a good time. So I don't, I miss Bangladesh and I would rather live there than here, but I don't feel bad to live here. It is nice.
It's a place I can call my second home. That makes sense. Okay. ভাই মানে আমি আমি মেবি আপনাকে ডিসকভার করতে হচ্ছে তাওসিফ আক্কাস ভাইয়ের যে পডকাস্টটা ছিল অলমোস্ট লাইক 11 মান্থস আগে। Oh. সো ওই পডকাস্টটা আমি শুনতেছিলাম। সো ওই টাইমে আপনি রিলেটিভলি অনেক নিউ ছিলেন, লাইক আমি ডিসকভার করার চেষ্টা করতেছিলাম যে মানে আপনি কি টাইপের কন্টেন্ট বানান। সো আমি ওই পডকাস্ট ওই এপিসোডটা শুনতেছিলাম। সো অন দ্যাট টাইম মানে আপনি বলতেছিলেন যে ইউ ওয়ান্না ব্রিং সাম চেঞ্জেস ইনটু দা কন্টেন্ট, এই টাইপের কথাবার্তা বলতেছিলেন। And মানে আমি তখন ভাবতেছিলাম যে মানে আপনার তখন রিলেটিভলি নাম্বার খুবই কম ছিল। সো মানে আপনি কি দেশ মানে আপনার কি শুরু থেকেই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েট করবেন, এন্ড অবভিয়াসলি মানে একটা প্ল্যান নিয়ে আগাইতেছিলেন তখন থেকে মনে হচ্ছে এই ভিশনটা আসলে কবে থেকে স্টার্ট করছিলেন, মানে কবে থেকে ঠিক আচ্ছা। করছিলেন যে এই কন্টেন্ট ক্রিয়েশনটা করা দরকার, এবং মানে ওই টাইপের মানে এনিম্যাল রাইটস বা একটু ডিফারেন্ট যে ট্যাবু টপিক গুলো আছে ওইগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা দরকার? Um, আমি কি ছোট আনসারটা দিব নাকি লম্বা আনসারটা দিব? লম্বা অ্যান্সারটাই প্রেফার যেটা করবো। আপনাকে আচ্ছা, আমি মিড সাইজ করতে চেষ্টা করি। আম, আমি বাংলাদেশ ছেড়ে আসি যখন আমার বয়স 13-14, ইয়ার 2016, তো 2016-তে যখন ছেড়ে আসি। আই লাভ বাংলাদেশ ব্লা ব্লা। আর বাংলাদেশে যখন আমি ছিলাম তখন আমি কেমন একটা বাবলের মধ্যে ছিলাম, এই যে ইংলিশ মিডিয়াম, বড়লোক ছেলে, ও এসব কিছু করে না, মানে শুধু ফ্যামিলিদের বাসায় থাকে, ইনডোরস থাকে, রিক্সায় চড়ে না, দিস দ্যাট। অ্যান্ড এটা সেফটির কারণে বাপ মা বলতে পারে, যেটা অল দিস কাইন্ড অফ বুলশিট আর কি। বাট যখন আমার বয়স, তো আমি অনেক লাকি ছিলাম যে আমি প্রায় প্রত্যেক বছরই আই কুড গো ব্যাক। সো আমি বছরে এটলিস্ট 2 বার আই টু গো ব্যাক টু বাংলাদেশ। তো যখন মানুষ বলে যে ও আমি দেশের সাথে কানেক্টেড ছিলাম না, আই ওয়াজ অলওয়েজ ভেরি কানেক্টেড টু বাংলাদেশ। বাট আমি লাকি ছিলাম যে আমি যখন যাইতাম না প্রত্যেকবার, আমি জিনিসপত্র আরেকটা পার্সপেক্টিভ থেকে দেখতে পারতাম। অস্ট্রেলিয়া কি দেখি, বাংলাদেশে কি দেখি। এন্ড বিদেশিরা যারা যায় ওরা শুধু জাম্প করে, ও বাংলাদেশ এত খারাপ, দিস দ্যাট, আমি থাকবো না এখানে। তখন মেন্টালিটি আসলে চেঞ্জ করে, ইউ শুড থিঙ্ক যে ও এখানে জিনিসটা ঠিক না, হাউ ক্যান উই ফিক্স দিস। বা মানে একটা কনভারসেশন শুরু করা, একটা কথা বলা, যেটাকে বলে আমরা কথোপকথন করা আর কি। মানে ভাবা যে আচ্ছা, হাউ ডু ইউ ওয়ার্ক অন দিস। তো তখন these things started floating in my head, age of 14-15. আমি অনেক ডকুমেন্টারি দেখতাম, অনেক মিডিয়া কাজকর্ম দেখতাম এবং ফলো করতাম। বাট আসল চেঞ্জটা আসে যখন 2018 সালের দিকে, বয়স বোধ হয় তখন 15 ছিল। আমি ফেরত আসার পর আমি আমার ফুপার সাথে খুবই ক্লোজ ছিলাম, এবং আমার ফুপা কাজ করতো মতিঝিলে। উত্তরা থেকে প্রত্যেকদিন মতিঝিলে যেত, একটা ব্রোকারেজ ফার্মে চাকরি করতো। সেখানে আমার ফুপা সকালে ট্রেন দিয়ে যেত এবং বিকেলে ট্রেন দিয়ে ফেরত আসতো। আর আমাকে জীবনে ট্রেনে চড়তে দেওয়া হয় না, আমাকে ওই লাইফটাই লিড করতে দেওয়া হয় না। আমি স্মার্টলি কি করলাম, যেহেতু আমার বাপ মা দেয় না আমাকে ইউজুয়ালি, আমি একদিন আমার বয়স সেন্স একটু বাড়ছে, লিভিং রুম আমরা সবাই বসেছিলাম আমার দাদার বাসায়। আমি ওপেনলি বলছি যে আব্বু, আমি আমার ফুপার সাথে বের হবো এখন থেকে, আমি ফুপার সাথে ফুপার কোম্পানিতে ইন্টার্নি করব। ফুপার সাথে যাব, ফুপা কিন্তু দায়িত্ববান একজন গার্ডিয়ান। তখন তো আব্বু কিচ্ছু বলতে পারে না, বুঝলি, আমি ফুপার নাম ধরছি ফুপার সামনে, রেসপন্সিবল গার্ডিয়ান হিসাবে। তখন আব্বু ধরায় খেয়ে গেছে, ওকে ফাইন যা। তো যখন বলে ওকে ফাইন যাও, প্রায় 2018 থেকে 2019 পর্যন্ত আমি না যখনই যাইতাম, 2 সপ্তাহ হোক, মাস দেড়েক হোক, তখন থেকে আমার ফুপা টিচেস মি যে ও আচ্ছা বাইরে ঘুরো, বাইরে দেখো কি হচ্ছে না হচ্ছে। এন্ড মানুষ এই জিনিসটা নাও লাইক করতে পারে, বাট আই অলওয়েজ এনজয়েড ইট লট। এই যে সকালে ট্রেন দিয়ে যাওয়া, কমলাপুরে ফেরত, কমলাপুর থ্রু দিয়ে ফেরত আসা, যেমন সবচেয়ে বড় দিন ও সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ডে যদি হয়ে থাকে আমার লাইফে, ওয়াজ দিস ডে ব্যাক ইন 2020 শুরুতে, 2020 সালের শুরুতে। আমি একদিন মনে আছে আমরা কাজ করে আমরা ট্রেন দিয়ে ফিরতেছিলাম কমলাপুর থেকে উত্তরা যাব। এন্ড আমি না একটা প্ল্যাটফর্মে জাস্ট গিয়ে দাঁড়াইছি। Although আমি কমলাপুর আগে অনেকবার গিয়েছিলাম, this is kind of like stood still and I'm like, this is home. বিদেশ যাই না হোক, অস্ট্রেলিয়া যাই হোক, মানুষ তো ও বিদেশ 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 করে, বাট আলটিমেটলি দিস ইজ হোম। আপনি যদি চারিপাশ দেখে বলেন বা কিছু একটা ভাবেন, দিস ইজ হোম নো ম্যাটার হোয়াট। এন্ড ওই ফিলিংটা না অনেক মানে ইন্টারনালাইজ করে যে আচ্ছা না,
এটা আমার দেশ, এখানে আমার একটা দায়িত্ব আছে, এখানে আমার একটা মানে I have purpose here. It's very important in life. জীবনে purpose ছাড়া কোনো point নাই really. And আমরা ফ্যামিলির জন্য আমি ধারণাটা আমি আমি থিওরিটা অনেক ইউজ করি, বাট হোয়াট স্টার্ট হ্যাপনিং ওয়াজ আমি যেহেতু আগে এত সব ট্রাভেল করতাম না, at this point মানে 2020 সালের মধ্যে আমি গোয়িং অ্যারাউন্ড অল অ্যারাউন্ড ঢাকা আর কি, মিটিং all kinds of people. আমি একটু বড় হয়ে গেছি, so আমার বাপ আমাকে বের হতে দেন, আমি এক্সপ্লোরিং খুবই পছন্দ করি আর কি, পুরান ঢাকায় যাওয়া, দিস দ্যাট। And I remember যে এই ফিলিংটা আমি যদি ডিসক্রাইব করতে পারি, I would say it like this. Basically, when you spend মানে আমরা ফ্যামিলির জন্য কেন এত কেয়ার করি, it's because you're spending a lot of time with them. আর যখন আপনি একজন মানুষের সাথে এত টাইম স্পেন্ড করেন, you start loving them. আর যখন আপনি একটা মানুষকে লাভ করেন, তখন তার যদি কোনো সমস্যা থাকে, that becomes your problem too. It becomes an our, it becomes a we. এই উইটা হওয়ার ফলে তখন আপনার একটা রেসপন্সিবিলিটি চলে আসে, বা আপনার একটা প্রেশার আসে যে ও can I solve that too? এখানে should I be doing something? So আমার দেশের প্রতি মায়া অনেক বেশি বেড়ে যায় কেন? কারণ আমার মনে আছে ট্রেনে ফর এক্সাম্পল আমি অনেক ছবি নিতাম, আমি একটা টুরিস্ট টাইপের ছিলাম, মানুষ হাসতো ইনফ্যাক্ট। বাট ইভেন গরমের দিনেও মানুষ যখন দেখতে যাচ্ছে আমি ছবি নিচ্ছি, আমার দিকে তাকে একটা স্মাইল দিত। কিংবা আমি যখন ট্রেনে উঠতাম, মানুষ পারলে উইন্ডো সিটটা ছেড়ে আমাকে ভিতরে বসতে দিত। আমি দেখছি মানে এমন বোধহয় দুই তিনবার হয়েছে যে আমাকে সাইডে বসতে দিতে, গরমের দিনে তারা ঘামতেছে কাজ শেষ করে, কেন আমাকে সাইডে বসতে? কারণ আমি ছবি নিচ্ছি। সো বাঙালি মানুষ যায় না বলুক মানুষজন, বাট আই থিঙ্ক মেজরিটি মানুষজন শেষমেশ খুবই সহজ সরল, খুবই ভালো, যে পিওর গুড হার্টেড পিপল আর কি। অ্যান্ড এসব মানুষদের জন্য অনেক মায়া আসে, and you want to do more for them. So হ্যাঁ, that starts really developing. এখন 2020 সালের প্রথমের দিক দিয়ে আমার মনে আছে আমি পুরান ঢাকায় আমরা একটা অনেক দিন ছিল, ভেরি একটা গুরুত্বপূর্ণ দিন ছিল I'd say. আমি আমার ফুপার সাথে, আমি ইউজুয়ালি যখন পুরান ঢাকায় যাই তখন বাবার সাথে বা মায়ের সাথে গাড়ি দিয়ে গেলাম, একটা ল্যান্ড ক্রুজার গাড়ি, এখানে টিন্টেড গ্লাসেস, গান ভিতরে গান বাজনা চলতেছে। এখন আই ক্যানট ব্লেম মাই ফাদার, কেন? কারণ আমার বাবা পুরান ঢাকায় হি ওয়াজ ব্রট আপ, সো হি সিন সবকিছু। এখন হি ইজ গোয়িং টু ফিনিশ ওয়ার্ক এট 10-11 o'clock, সে তো আমাদেরকে হাঁটে আর ঘুরাবে না, টু বিজি ফর দ্যাট। কিন্তু আমাদের, for being young teenagers, adults, it's our job to really see Dhaka for what it is. আমি সবসময় অনেক এক্সপ্লোর করতে চেয়েছিলাম। সো অ্যাগেন আমি আমার ফুপাকে গিয়ে বললাম চল আমরা পুরান ঢাকা ঠিক মতো ঘুরবো, আমি হেঁটে হেঁটে সারাদিন ঘুরবো। বলছে ঠিক আছে সামির, চলো আমরা তোমাকে আমি ফ্রাইডে লাঞ্চের সময় নিয়ে যাবো, সারাদিন ঘুরবো ওইটার পর। বলছে ওকে ফাইন। তো আমি ইউজুয়ালি এক্সপ্লোরিং অনেক পছন্দ করতাম, বাট ওইটা একটা স্পেসিফিক ডে ছিল যেই দিন আমরা না ঘুরতে ঘুরতে আমার জাস্ট মনে হচ্ছিল যে কোথায় আসছি, মানে আমার আরো হাত লাগতো, বিকজ এত আওয়াজ, একটু পর পর গাড়ি আটকে যেতেছে, হর্ন, আমরা তো সাইড দিয়ে হাত দিচ্ছিলাম, আই নিড হ্যান্ডস টু কভার মাই ইয়ার্স, আর গন্ধ ড্রেন, আই নিড আরেকটা হাত টু কভার মাই নোজ, এন্ড আমার অ্যাজমা আছে, সো আই হ্যাড টু কভার মাই মাউথ। মানে তোমার সাথে কোথায় আসছেন, হঠাৎ করে না আই ওয়াজন্ট এনজয়িং ইট এনিমোর, যেটা খুবই অড ছিল, কারণ আমি সব জায়গায় যেতে পারি, আই রিয়েলি এনজয়, আমার এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে, বাট ওই স্পেসিফিক ডেটে আমার কিছুই ভালো লাগতেছিল না। And in my mind, I was feeling very ashamed. I was thinking যে ইস, অস্ট্রেলিয়া থাকলে কি ভালো হতো। আর আমি না একটা পয়েন্টে গিয়ে আমি আমার ফুপাকে ডাক দিয়ে বলতে নিয়েছিলাম যে ও ফুপা, আমার তো না ভালো লাগতেছে না, আমরা বাসায় যাই গিয়ে। বাট এই জিনিসটা অনেক প্রিভিলেজড একটা পজিশন থেকে আসে, কিন্তু আমরা যারা কলটা আছি, যে আমাদের একটা ফোন আছে, এটা আছে, অল ভেরি প্রিভিলেজড, কম বেশি ইয়াস, বাট আমরা এখানে সবাই অনেক অনেক প্রিভিলেজ। ইনফ্যাক্ট ইফ ইউ টক অ্যাবাউট স্মল থিং, যেমন আমি রিসেন্টলি সিলেট গিয়েছিলাম, ওদের ওখানে লাইফের সেভিংস 5,000 টাকা, 10,000 টাকা। উই স্পেন্ড টিউশনে 5,000 টাকা, 10,000 টাকা। বাট হ্যাঁ, এনিওয়েজ, ব্যাক টু দ্যাট স্টোরি। আমি আমার ফুপাকে বলতে নিয়েছিলাম, বাট দেন যখন আমি বলতে নেই, ফিলিং ভেরি গিলটি, অলমোস্ট
kind of like আমি জানি না আল্লাহর প্ল্যানেট ছিল বা কি ছিল, বাট আই লুক টু মাই রাইট, ওই যে ভ্যান গাড়িগুলো থাকে না, হুম 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 ওই ওই ভ্যান গাড়িটার উপর একটা ছেলে ঘুমায় আছে। এই এত আওয়াজ, আমি এর মধ্যে হু এম আই যে আমি আমার কান, আই হ্যাভ টু ব্লক মাই ইয়ার্স, আই হ্যাভ টু ব্লক মাই মাউথ, আই হ্যাভ টু ব্লক মাই নোজ। কিন্তু এখানে একটা বাচ্চা ছেলে আমার একই বয়স, হি স্লিপিং এই আওয়াজের মধ্যে, এই খারাপ বাতাস বা যেটা আছে। ইট জাস্ট ডাজন্ট হ্যাপেন ওয়ান্স, আমরা আরেকটু হাঁটি, আবার ড্রেনের উপর আরেকটা ছেলে ঘুমায় আছে। হুম। And I look at myself, আমার কি অবস্থা, ওদের কি অবস্থা, থিংস লাইক দিস, ইট রিয়েলি হিটস। আর আমার মনে আছে আমি যখন সেই দিন বাসায় ফেরত যাই, আই ওয়াজ ভেরি আপসেট। আমি সেই দিন খুবই স্যাড ছিলাম। I was very guilty as well. Of course, I will never act like that. আমরা সবার অনেক গ্রেটফুল হওয়া উচিত। We should always check our privilege. And বলা লাভ নেই, ও আচ্ছা আপনার প্রিভিলেজ বেশি বা এর এখানে আমরা সবাই খুবই প্রিভিলেজ। ইয়া, এটা ট্রু। মানে আই থিঙ্ক আমরা মেবি একটা এপিসোডের মধ্যে আমি আর বিজয় মেবি ডিসকাস করতেছিলাম যে উইথ এ গেস্ট যে অ্যাকচুয়ালি আমরা প্রিভিলেজ, অ্যান্ড ওই টাইমে ওই পার্সনটা খুব রেগে গেছিল, কজ লাইক যে কেন আমরা বলছি দ্যাট হি ইজ ফ্রম দ্য প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড। সো আই বিলিভ যে মানে যেহেতু আমাদের কাছে এই অপরচুনিটিটা আসতেছে, লাইক আমরা ফোন ইউজ করতে পারতেছি, অ্যাট দ্য সেম টাইম আমরা ইন্টারনেট ইউজ করতে পারতেছি, অ্যান্ড অলসো দেয়ার ইজ অ্যানাদার পার্ট যে আমাদের এন্টারটেইনমেন্ট পার্টটাও আছে, আমরা ওইটাও এনজয় করতে পারতেছি। ওইটা কিন্তু আই ডু থিঙ্ক মানে আমরা অ্যাকচুয়ালি প্রিভিলেজ, মানে মানুষের সাথে প্রিভিলেজটাকে ভাবে যে খুব বেশি পরিমাণে লাইক অনেক কোটি টাকা হইতে হবে। দ্যাটস নট দ্য থিং দ্যাট ওইটাও প্রিভিলেজ, বাট ওটা হচ্ছে মানে সব জায়গায় আমরা আসলে যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, যে কোনো পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আসলে আমরা অ্যাকচুয়ালি প্রিভিলেজ। সেটা প্রিভিলেজ ব্যাপারটাও তো খুব ইনহেরেন্ট না, মানে যেমন আমাদের থেকে হয়তো বা আরেকজন আরেকটু বেশি প্রিভিলেজ, আবার কেউ একটু কম প্রিভিলেজ, মানে তো পুরোপুরি বার্থ অর্ডারের উপর ডিপেন্ড করে। মানে আমার কাছে মনে হয় মানুষকে যখন বলা হয় যে আচ্ছা আপনি বেশি প্রিভিলেজ, মানে আপনি এটা গেইন করছেন বাট আপনি প্রিভিলেজ এই কারণে গেইন করতে পারছেন, আমার কাছে অনেক মানুষ দেখা যায় যে এটাকে রিবার্টাল দেওয়ার চেষ্টা করে যে না আমি মানে হ্যাঁ প্রিভিলেজ তো এক্সিস্ট করে, এটা তো মানে আমার থেকেও হয়তোবা আরেকজন বেশি প্রিভিলেজ, কেউ হয়তোবা বেটার একটা কান্ট্রিতে জন্মগ্রহণ করছে বলেই আরো বেটার প্রিভিলেজ। তো মানে এই বার্থ লটারির ব্যাপারটাতে আর্গিউ করে আসলে খুব লাভ নেই। সেটা না, ওয়েল সেড। সো হ্যাঁ সেটাই। তারপর সেই ওই সেম ডেতে আমি যখন ফেরত যাই, আমি বনানীতে থাকি, আমার বাবা এসে বলল তোমার তো মন খারাপ, তখন I told him what had happened. বেচারা মানে বাবার তরফ থেকে ও আজকে রাতে একটা অফিসিয়াল ডিনার আছে, তোমরা কি আসতে চাও নাকি, না শুধু দুইটা ফ্যামিলি থাকবে, তোমার এত খারাপ লাগবে? বিকজ বেশি ফ্যামিলি মানে বেশি প্যার, আমার ভালো লাগবে না, এমনি খারাপ দিন যাচ্ছে। বলছে আচ্ছা ফাইন চলো, যেহেতু দুইটা ফ্যামিলি থাকবে আমরা যাই। এটা একটা হাইফাই রেস্টুরেন্ট ছিল গুলশানে, টপ ফ্লোর দেখি পুরো বুকটা। বললো অফিসিয়াল ডিনার, দুইটা ফ্যামিলি মেবি 5-10 জন থাকবে, বড় সড় যারা আছে। হঠাৎ করে দেখি যে বাচ্চা ভরা, মানে ছোট ছোট বাচ্চা ভরা, এন্ড দেখি বড় সড় বোধহয় 3-4 জন হবে। And তারপর আমি বের করি চিফ গেস্টের নাম বলি, অ্যাডাম তামিজি হক। আমি জানি না আপনারা চিনেন নাকি না, বাট ওনার হলো 9টা বাচ্চা এবং 3টা বউ। And ইট ফিলস লাইক যে basically সৌদি আরবের যে লাইক ক্রাউন প্রিন্সেস। yes, না, আমার এক ফ্রেন্ড আছে হচ্ছে লাইক সৌদি আরব থেকে আসছিল, সো বলতো যে সৌদি আরবের হ্যাঁ মেবি এমন কোন এরিয়া নাই যেখানে হচ্ছে ক্রাউন প্রিন্সের একটা ওয়াইফ নাই। সো অনেকটা হ্যাঁ যেটা বলতেছিলেন। হ্যাঁ, so similar to that, লোকটা না was very nice, লোকটা খুবই নাইস ছিল, যে মানে এমপিরা থাকেন, he is going to become an MP if he isn't already, but সে খুবই জোরে জোরে কথা বলে, ফানি গায়, very smart guy, খুবই শিক্ষিত। he grew up মানে সে সারা জীবন বোর্ডিং স্কুল করছে ইউকে তে, he lives in Dubai and Saudi Arabia both, he lives in Saudi Arabia। সে সারা রাত ফ্লেক্স করছে, রোলস রয়েস আছে তার, তার 3 বছর 3টা ম্যানশন, সে বউকে ফায়ারি গিফট করছে, এটা এটা এটা। Um, তার বাপ মারা যাওয়ার পর he was the only heir to the Hog Group business. Okay, all good. সে মানে শো অফ তো অনেক অনেক মানসিক কম বেশি করে, let him show off, কোনো সমস্যা লাইক দ্যাট ইজ ওকে, যে যারটা। আমি প্যারা খাইছি কোথায়, ওই ডিনারের শেষে
এই লোক স্টার্ট সেইং যে ও মানে সে কিন্তু দুবাইতে থাকে, রাইট? হি স্টার্ট সেইং মানে হঠাৎ করে বলতেছে যে ও আমি আসলে দেশের জন্য কিছু একটা করতে চাই, দিস দ্যাট আই ওয়ান্ট টু বি এমপি। এন্ড আমার না খারাপ লাগছে কেন, বিকজ এই লোকটার কোনো এমপ্যাথি নাই। বিকজ সে সারা রাত ডিনারে ফ্লেক্স করলো যে তার কয়টা রোলস রয়েস, কয়টা ফারারি, কয়টা এটা এটা এটা। সে আমাদেরকে একটা ফানি গল্প বললো, যেমন সে দুবাইতে থাকে, তো শি ওয়েন্ট টু সৌদি আরেবিয়া ওয়ান্স, কোন একটা শহর, আই থিংক জেদ্দাতে গেছিল। সে একটা রেস্টুরেন্টে ঢুকে হি লাইক দ্য স্মেল অফ একটা মানুষের ফ্রেগ্রেন্স নাকি জানি, হি লাইকড ইট সো মাচ, সে ওই ফ্রেগ্রেন্সটা বের করে, ওই ফ্রেগ্রেন্স কোম্পানিটা বের করে, হি বট দ্য ফ্রেগ্রেন্স কোম্পানি। That's how much money he has. And he brought it to Dubai. এখন সে আমাদেরকে শো অফ করতেছে। But this person has lived abroad his entire life. ওর এম্পাথিটা খুবই কম। আমার মানে people can tell me যে আচ্ছা like you've lived abroad blah blah, but আমার empathy I think খুবই high. And সেগুলো সব বলার পর শেষে যদি বলে যে ও I want to do things for my country, he's joining our league, he's going to become MP, he's built them an office blah blah blah, তখন মনে হয় যে আচ্ছা this is where the disconnect is. আমাদের ল মেকার যারা যারা আসলে আইন কানুন গুলো বানায়, যারা আসলে মানে এগুলোর জন্য দায়িত্ব নিয়েছে, তারা আসলে কতটুক মানে ডিজার্ভিং, বা তাদের আসলে কতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে অফ পিপল দে আর মেকিং দিজ লজ ফর। And ওই দিন আমার মাথায় ঢুকে যায় যে হোলি শিট, দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ ওয়্যার দ্য ডিসকানেক্ট ইজ। মানে একদম এলিট ক্লাস যারা আছে বা যারা ল মেকার, তাদের আর যারা আসলে তাদের যাদের জন্য ল বানায়, তাদের সাথে খুবই বড় একটা ডিসকানেক্ট। এন্ড আপনারা যে কেউ যদি বাংলাদেশ ঘুরে থাকেন, if there's anything this country needs, it's a different type of education, a different kind of media, যেখানে আরেকটু তার রেসপন্সিবিলিটি না, আরেকটু সোশ্যাল এডুকেশন নেওয়ার গোল না। এখন আমি কে ছিলাম, আমার বয়স তখন 17 ছিল, আমি অস্ট্রেলিয়ায় থাকি, বাংলাদেশে থাকি না। এন্ড তারপর করোনা হয়ে যাবে, আমি কাম ব্যাক টু অস্ট্রেলিয়া 2020 সালের শুরুতে আমি ফেরত চলে আসি। এন্ড বেসিকলি করোনা হিট করার মানে আমি দেশে ফেরত যেতে পারবো না ফর আ ওয়াইল। বাট এর মধ্যে না আমার মাথায় ঢুকে যে আই ওয়ান্ট টু ডু সামথিং, আমি দেশের জন্য কিছু একটা করতে চাই। সিম্পল। আমি দেখলাম আমার বন্ধু বান্ধবীরা ওই যে চ্যারিটি ফাউন্ডেশন গুলো আছে না, চ্যারিটি ফাউন্ডেশন বানায়, একটা প্রজেক্ট নামায় আউট, ও আমার ইউনিভার্সিটিতে আই ক্যান পুট ইট ইন। ওর একটা প্রজেক্ট নামাবে, 1 মাস টিকে একটা ইভেন্ট ডান আউট। আমি দেখতাম এগুলো, আমি ডু আই ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং লাইক দ্যাট? হেল নো। আমি কি আমার বাবার হেল্প নিয়ে কিছু করবো? নো নো নো। বাংলাদেশে আসলে কি দরকার, আমার আন্ডারস্ট্যান্ডিংটা আসলে। এন্ড আমি যেটা বুঝলাম যে এই যে ডিসকানেক্ট, এই নিচে যারা আছে তাদের জন্য কোন একটা ভয়েস নাই, বা তাদের জন্য অনেক যেটা ফাইজুল ভাই বললো যে অনেক টাবু টপিকস আছে যেগুলো নিয়ে মানুষ আসলে কথা বলতে চায় না। মিডিয়া তো কিছুই বলবে না, মিডিয়া মানে যে সেন্সর বোর্ড আসলে সেন্সর বোর্ড ইজ টু হাই ফর দ্য মিডিয়া, দে উইল নেভার টক অ্যাবাউট দিস থিংস। এখন অনেক বড় একটা গ্যাপ আছে, অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আছে আমাদের আর কি। And I start thinking if I were to do any project, it would be to do with that. এখন আমি অস্ট্রেলিয়া চলে আসতেছি, আমি কিভাবে কি করব দূরে থাকে, হাউ ডু আই ডু দিস? এন্ড হঠাৎ করে আমি ফোনের মধ্যে আই স্টার্ট টেকিং নোটস। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আই সি টেক নোটস যে প্রজেক্ট আসলে হোয়াট ডাজ ইট রিয়েলি লুক লাইক, হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু, এটা নিয়ে অনেক নোটস নিতাম। মার্চ বা এপ্রিল 2020 সালে আমি I look back at my notes and I'm like, আচ্ছা, I want to bring a change for the masses. আমি চাই যে মেসেজ জন্য কোনো একটা বড় ধরনের প্রজেক্ট করি। এখন আমি অস্ট্রেলিয়া থাকি, আমার কোনো টাকা পয়সা নেই, নাথিং। হাউ ডু আই ডু দিস? একটা মোড থাকতে পারে, ভিডিওস। ভিডিওস এর মাধ্যমে আপনি একটা মানুষও পাইতে পারেন, 100টা মানুষও পাইতে পারেন, 100,000 মানুষও পাইতে পারেন, 1 মিলিয়ন পাইতে পারেন, 10 মিলিয়ন পাইতে পারেন। Easier said than done. ভিডিও বানানো এত সহজ না। আমি বিদেশ থাকি, how the hell do I even reach out to টু বাংলাদেশ?
তাই যেদিন আমি শুরু করি আমার মনে আছে যে আমার 2-3 জন ফ্রেন্ড ছিল বাংলাদেশে। উই ক্রিয়েটেড ইট টুগেদার। আমার মনে আছে উই এক্সপেক্টেড কত 600 ভিউ। আমরা একটা চ্যারিটি ফাউন্ডেশনের সাথে আমরা কোলাবরেট করেছিলাম ফর ফার্স্ট ভিডিও। তারা আমাকে ফোন করে বলে দ্যাট ইউর ভিডিও ইজ শিট। রীতিমতো আমাকে ডিরেক্টলি তোমার ভিডিও ভালো হয় না। আর আমার মনে আছে আমি ওই ভিডিও যেদিন ছাড়ি ওইটার আগের দিন রাতে আমি কেঁদে দেই, ধরো আমি ভিডিও বানাবোই না, হোয়াট দ্য হেল ম্যান। মানে টু মাচ প্রেসার, আমি ক্যামেরার সামনে আগে যাই নাই। এন্ড আমাকে বলছে আমার ভিডিও শিট। এন্ড আমার ভিডিও এডিটর যখন ছিল একদম প্রথম ভিডিওর জন্য, সে আমাকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলেছিল যে সামির দেখো, এটা তোমার প্রথম ভিডিও, ওকে? ওরা তোমাকে যে শিট বললো, ওরা এক্সপেক্ট করতে তুমি হলো নাজ ডেলি বা তুমি রাফিন্দার ছোট ভাই। ওদের জন্য হ্যাঁ, এই ভিডিওটা একটা 6 out of 10। কিন্তু এটা তোমার প্রথম ভিডিও, এটা তুমি আগে জন্য ভিডিও বানাও না। ফর ইউ আই থিঙ্ক দিস ইজ a 10 out of 10 ভিডিও। এই ভিডিওটা ছেড়ে দাও, লেট আস স্টার্ট দিস। I want to we set up our Facebook page 1 hour before we posted the first video. আমরা এক্সপেক্ট করছি যে 600 ভিউ হবে সবকিছু মিলায়, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব মিলায়। হঠাৎ করে দেখি যে 2 দিনের মধ্যে 10,000 ভিউ। and immediately it gave me this understanding বা একটা মানে কনফার্মেশন যে ও, এই ধরনের কন্টেন্ট বাংলাদেশের দরকার, মানুষ চায়। এখন I know I have a long way to go, but I will get there. সাথে সাথে I start capitalizing on things যে ও আচ্ছা, আমার পার্সপেক্টিভ থেকে what do I see wrong. আমি just একটা ভিডিও নিয়ে কথা বলবো, তারপর stop with this question. But এডুকেশন সিস্টেম নিয়ে আমি যখন অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভ থেকে দেখতে চেষ্টা করি, আমি স্কুল করি 3টা পর্যন্ত স্কুল করি, এখানে স্কুল 3টায় শেষ হয়, ফেরত আসি ডান, বা মেবি রাতে 1 ঘন্টা পড়লাম ডান। দিস ইজ এট ক্লাস 12, ক্লাস 11। বাংলাদেশে মানে কেমন একটা অদ্ভুত সিস্টেম, মানুষ স্কুল করে ফেরত এসে কোচিং 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 কোচিং, আবার স্কুলের টিচাররা স্কুলে ঠিক মতো না পড়ায় আমার কোচিং সেন্টারে আসো, ও এটা করো, ও মানে আন্টিরা বলবেন আপনার আমার ছেলে 4টা কোচিং সেন্টারে যায়, দিস দ্যাট। হোয়াট কাইন্ড অফ মানে কালচার ইজ দিস? মানে স্কুলের মূল পারপাসটা আসলে কি মানুষ ভুলে যায়। It's because of the culture. Coaching, the culture niche is so messed up. And সাথে সাথে I made a video on it. Just মানে বুঝতেছো, I'm getting like আরেকটা point of view here. দেশে যে এত মানুষ, they don't realize it or they're not acting on it. People should realize these things. Why even go to school? তাহলে প্রাইভেটে পড়ায় ভালো। আমি তো ডিরেক্টলি বলবো যে যদি স্কুলে কিছু ঠিক মতো না পড়ে স্কুলে যাবো না, just do it private. But anyways, I made a video kind of covering that. And দেখি যে মানে সেই হিট হয়েছে, মাস পর ঝাঁপায় পড়ে তখন যাচ্ছে না, I have my flow. And ওই ফ্লোটা alhamdulillah has stuck with me for 2.5 years now. So yeah, that is how I started. আচ্ছা ভাই, আপনি তো অনেকদিন অস্ট্রেলিয়াতে ছিলেন, অনেকদিন বাংলাদেশে ছিলেন, মানে আপনার লায়াবিলিটিটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই পড়তেছে কেন? মানে মানে আপনার কাছে কখনো মনে হয় না যে অস্ট্রেলিয়ান কমিউনিটির প্রতি আপনার আরেকটা লায়াবিলিটি আছে? মানে Very good question. আরেকটা জিনিস হচ্ছে যে লাইক মানে যদি আমি পার্টিকুলারলি থিঙ্কও করি, লাইক অস্ট্রেলিয়ায় তো লাইক রিসেন্টলি হচ্ছে যে দেখা গেল যে ওরা ওই ড্রাফটের জন্য লাইক ম্যাচ লেভেলে হচ্ছে উট মানে ক্যামেল পুরা মানে কিল করছিল। সো এরকম ডিফারেন্ট টাইপ অস্ট্রেলিয়ায় হয়। সো এখানে আপনার দায়বদ্ধতার কাজ করে না অনেক ক্ষেত্রেই যে এই কমিউনিটিটাতে আমারও দেখার দরকার আছে এরকম টপিক গুলা? This is one of the best questions I've ever gotten, genuinely. এটা কেন খুবই ইম্পর্টেন্ট, আমার বাবা আমাকে অনেক বলে যে এখন আমি হলো একজন অস্ট্রেলিয়ান নাগরিক, আমি কি ডোন্ট আই সার্ভ রেসপন্সিবিলিটি হিয়ার, যে আমার এখানের দিকটা কাজ করা উচিত। বাট আমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নের উত্তরটা দিতে চাই, এটা হলো যখন আপনি একটা কাজ করেন বা একটা প্রজেক্ট শুরু করেন, ডেফিনিশন থাকতে হয় আপনি কাদের জন্য কাজ করতেছেন, হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট আর ইউ মেকিং। যেমন আমি ছোট্ট একটা ধারণা দিই, আমি বছরের শুরুতে আমি সুন্দরবনে 2টা ভ্লগ দিয়েছিলাম, ভেরি এক্সাইটেড যে আমার সব ভিডিও হিট হয়, আমি ভ্লগ দিলে মেবি আরো বেশি হিট হবে। এন্ড
I learned one thing from vlogging, right? The only thing I learned from vlogging is to never do it again. And এটা কেন? কারণ শেষমেশ মানুষ আমার কাছে আসে videos about Bangladesh, social issue, problems, solution. Done. আমি একটা ফায়ার পনের ভিডিও I made, having fire porn for the first time. সে একটা রিয়াকশন ছিল. Some people loved it, but viewership অনেক কম. কেন? Because people, and যদি আমি ভেবে দেই যে আমার, ফর এক্সাম্পল আমার ড্রাইভার আমার ভিডিও যদি দেখে থাকে, সেই ভিডিও দেখে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামাজিক যা হচ্ছে সমস্যা, এই ভিডিওগুলো সমস্যা দেখবে, ডান। এখন আমি যদি অস্ট্রেলিয়ার ভিডিও বানাই, this should be done through a different page, but different channel as a whole. কারণ এই প্ল্যাটফর্মটা is meant for বাংলাদেশি ম্যাথ, মানে একটা ডেফিনেশন থাকতে হয়। এখন আমি গ্যারান্টি দিলাম, থিঙ্ক অ্যাবাউট রাসেল দা ছোট ভাই, রাইট? আই এম শিওর সে অনেক মুভি রিভিউয়ার দেখবে, ওরা এত ভিউ পায়, আমিও একটা মুভি রিভিউ করে দেখি। নো, সে যদি একটা মুভি রিভিউ করে দেখে, কোনো ভিউই পাবে না, বিকজ মানুষ রাফসানকে ফলো করে ফর ফুড। এখন সে যদি আস্তে ব্রাঞ্চ আউট করতে চায়, এটা অনেক স্লোলি করতে হবে। সে খুবই স্লোলি হিজ মুভড টু ট্রাভেল ব্লগিং, কিন্তু কুইকলি যে ধাপধুপ করে ট্রানজিশন হবেই না, নেভার। এখন আপনারা পডকাস্ট বানান, এখন যদি কালকে ইফ ইউ স্টার্ট মেকিং ভিডিওস লাইক মি, ইট উইল নট ওয়ার্ক, বিকজ আপনাদের একটা ডেফিনেশন আছে, আপনাদের একটা মিনিং আছে। You cannot just switch from here to there. So আরেকটা ছোটখাটো আনসার হলো, I don't care about Australia as much. So মানে social work has to come from a lot of, মানে অন্তর থেকে আসলে চাইতে হবে জিনিসটা, মানে বিনা পয়সা একটা কাজ করা and all of that. You don't do it just because আচ্ছা, you do it because you really believe in it. And অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আচ্ছা ভাই, মানে এইখানে একটা মানে লজিক্যাল ডেফিসিট আছে, যেটার প্রবলেমটা হইতেছে যে মানে আপনি তো এখন অনেক দেশে আসেন আবার যান, সো মানে আপনি যাওয়া আসার মধ্যে আছেন, যে কারণে আপনার মানে যেটা আপনার কথা খুবই ক্লিয়ার যে বাংলাদেশের প্রতি আপনার লায়াবিলিটি বেশি মনে হয়, এই কারণে বাংলাদেশে আপনি বেশি সোশ্যাল ওয়ার্ক করেন। সো একটা পর্যায়ে আপনার এমন আসবে যে মানে আপনি যেহেতু ওখানে থাকতেছেন অনেক সময় ধরে, এবং আপনি যেহেতু ওখানে পড়াশোনা করতেছেন, আমার কাছে মনে হয় পার্সোনালি, মানে পরে কি হবে আমি জানি না, বাট হয়তো বা এমন একটা পর্যায়ে আসবে যে আপনি ওখানের ফুল সিটিজেনই হয়ে যাবেন অস্ট্রেলিয়ার, এবং একটা পর্যায়ে আপনার বাংলাদেশে আসাও খুব কম হবে, হয়তো বা বছরে একবার বা বছরে দুইবার। সো তখন তো বাংলাদেশের তুলনায় আপনি অস্ট্রেলিয়াতে অনেকদিন থাকতেছেন, তখন কি আপনার লায়াবিলিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে কি আপনি আপনার মানে সোশ্যাল ওয়ার্কের স্পেকট্রামও চেঞ্জ করতে পারবেন, নাকি আপনি স্টিল ধরে রাখার চেষ্টা মানে চিন্তায় আছেন দেশে এসে? বললাম না, সত্য কথা হলো সোশ্যাল ওয়ার্ক করা কিন্তু বয়স অনুযায়ী আরো বেশি ডিমান্ডিং হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি এখন যতটুকু টাকা কামাতে পারি এখানে ভার্সেস লাইক মানে you get older, তখন রেসপন্সিবিলিটিও বেড়ে যায় আর ফাইন্যান্সিয়াল এক্সপেকটেশনটাও বেড়ে যায়। সো ফার্স্ট অফ অল সোশ্যাল ওয়ার্ক এক্ষেত্রে বাংলাদেশে কেন করি, বিকজ ওই নিডটা আছে, অনেক স্ট্রং একটা নিড আছে, এন্ড আমার ওই পারপাসটা আছে, সো দুইটা কানেক্ট করে। অস্ট্রেলিয়ার নিডটা খুবই কম, খুবই অল্প, ভার্সেস আমার ওই পারপাসটা একদমই নাই, সো কানেক্ট হওয়ার স্কোপটাই থাকে না। প্লাস মানে সোশ্যাল ওয়ার্ক থেকে আমি কোনো পয়সা যে পাই, আই ডোন্ট থিংক আমি পয়সা পাই, মানে ইয়াস ডিল এখানে অনেক খরচ হয়, সো ইনকামের ক্ষেত্রে গোল্লাই বলা যায় আর কি। সো ওই দিক দিয়ে ইউ ডু ইট ফর সামথিং ইউ রিয়েলি বিলিভ ইন। এখন অস্ট্রেলিয়া ওয়াইল, হ্যাঁ তুমি একদম ঠিকই বলছো যে মানে একটা চান্স আছে, আই ফিল ভেরি স্ট্রংলি এন্ড আই ওয়ান্ট টু ডু সামথিং ফর অস্ট্রেলিয়া, বাট এট দ্য সেম টাইম I don't know. I just don't see that happening. এখন তুমি তো আমাকে অপশন দাও যে ও আচ্ছা, ওয়ার্ক এট ম্যাকডোনাল্ডস এন্ড ওখানে একটা ইনকাম নাও, বা go to some island here and talk about what they're facing. I'll go for working at McDonald's. I might need my income. I don't care as much. সোশ্যাল ওয়ার্ক করার জন্য মানুষ কেন একটা প্রজেক্ট বিল্ড করে একটা ইভেন্ট নামে বের হয়ে যায়, বা এক দুদিন কাজ করে বের হয়ে যায়, বা একটা প্রজেক্টে জয়েন দিবে 2-3 মাস ভালো এক্সপিরিয়েন্স নিয়ে বের হয়ে যায়। আমি 2.5 বছর ধরে একটা টিম ফুল টাইম চালাচ্ছি, ফ্রম মেকিং ভিডিওস টু রানিং ইচ অফ দ্য টিমস। এটা অনলি করা যায় ইফ ইউ হ্যাভ আ ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ বিলিফ, tremendous amount of purpose, and willing to make sacrifices.
যে আমি বিনা পয়সায় কাজটা করব, অনেক জায়গা থেকে টাইম সরায় এখানে টাইম দিব, খুবই রেয়ার। And এটার কারণে it's not so easy to do social work. Like it's easier than it, মানে it's not as easy as it looks. So সেটাই, that's my answer to that. Hopefully that makes sense. That's why Australia maybe একটা দুইটা I would consider doing, but eh, you know, maybe like I'd make videos for Bangladeshis, but in Australia যেমন একটা ভিডিও আমার খুবই করার ইচ্ছা আছে যে বাঙালিরা যখন বিদেশে আসে, ধরেন একজন স্টুডেন্ট, লোয়ার মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস, তারা এসে কিভাবে সেটেল ডাউন করে, হাউ ডু দে ডিল উইথ দ্য ফাইন্যান্সিয়াল প্রেশার ইনভলভড, বা কালচার শকটার সাথে কিভাবে তারা ডিল করে, দ্যাট ইজ এ ভিডিও আই উড মেক। সো আমি অস্ট্রেলিয়ায় বসে আই ক্যান মেক ভিডিওস ফর ডায়াসপোরিক বাংলাদেশিস বা বাংলাদেশে যারা মুভিং অ্যাব্রড। বাট আমার টার্গেট অডিয়েন্সটা ফিক্স থাকতে, এনি কাইন্ড অফ মিডিয়া ওয়ার্ক আপনার টার্গেট অডিয়েন্সটা আসলে কি, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ফিক্সড। আমার এমনি খুবই ব্রড, বাংলাদেশি ম্যাসেজ, সো ওটা হচ্ছে ব্রড করা ইজ নট ভেরি ইজি। সো হ্যাঁ। আচ্ছা, আপনি কি যেই টার্গেটেড অডিয়েন্সটা আছে ওইটার কাছে পৌঁছাইতেছেন? কারণ হচ্ছে যে মানে ফেসবুক অথবা স্পেশালি ইনস্টাগ্রাম চালায় হচ্ছে, আই ডু থিঙ্ক যে একটু আপার মিডল ক্লাস যারা আছে তারা ইনস্টাগ্রামটা চালায় খুব বেশি। ম্যাসের কাছে এখনো ইন্ডিয়ার মতো অত পপুলার না ইনস্টাগ্রামটা বাংলাদেশে লাইক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাইতেছে যারা আপার মিডল ক্লাস এবং যারা রিচ আছে ওরা সাধারণত চালাইতেছে। সো ওদের তো আসলে খুব একটা যে মানে পার্সপেক্টিভ চেঞ্জ লাগবে এটা না, মানে ওরা অ্যাকচুয়ালি গ্রো আপই করতেছে এখনকার যদি পার্সপেক্টিভ থেকে বলি। মানে মানে আমরা এমন একটা জায়গায় গ্রো আপ করতেছি যেখানে কিনা আমরা জানি যে কোনটা রাইট অর রং, মানে ফর সাম রিজন আমাদেরকে একটা ফ্যামিলিতে টট করা হইতেছে এবং ফ্যামিলি থেকে জানানো হইতেছে। সো ডু ইউ থিঙ্ক যে মানে আপনি যেই টাইপের কন্টেন্টটা করতেছেন এখনো পর্যন্ত এবং যেই টাইপের কন্টেন্ট গুলো এখনো পর্যন্ত যতগুলো মানুষের কাছে রিচ করছে, আপনি কি ওই যে টার্গেটেড যে ম্যাস অডিয়েন্সটা আছে, মানে একটু ব্যাকডেটেড যারা আছে, একটু যারা জানে না, ওইসব অডিয়েন্সের কাছে এখনো পৌঁছাইতে পারছেন? এন্ড যদি না পৌঁছাইতে পারেন বা পৌঁছাইতে পারেন, নেক্সট গোলটা কি আসলে, যে কিভাবে পৌঁছাবেন? কজ এখনো তো ওইভাবে আসতেছে না এই প্ল্যাটফর্ম গুলাতে, বা এই প্ল্যাটফর্ম গুলাতে ওদের এইভাবে দেখার সুযোগ হইতেছে না এইসব ভিডিও গুলা। আমার কাছে মনে হয় আমি পৌঁছাতে পেরেছি। কেন পেরেছি? বিকজ ইনস্টাগ্রামে হ্যাঁ আমাদের ক্লেম টু ফেমটা খুবই স্ট্রং, যে ও আচ্ছা ওদের এটা আছে, বিকজ আমাদের এঙ্গেজমেন্ট রেট অন ইনস্টাগ্রাম ইজ এক্সট্রিমলি হাই। কিন্তু মানুষ ভুলে যায় আমাদের রিচ অন ফেসবুক। ইনফ্যাক্ট আমাদের ফেসবুকে যতটা ফলোয়ার ইজ ডাবল অফ ইনস্টাগ্রাম। আমাদের ফেসবুকে যতটা ভিউজ পায় ইজ ট্রিপল অফ ইনস্টাগ্রাম। আমাদের কাটাবনের ভিডিওটা ফর এক্সাম্পল, এনাদ ভাইয়ের সাথে প্ল্যাটফর্ম কম্বাইন করলে 1 মিলিয়ন ভিউজ এর বেশি। ইভেন আস alone we have about 300,000 views on Facebook. এখন 300,000 মানুষ যে হয়, অনেক ধরনের। আপনি কিভাবে বুঝবেন যে ইউ আর রিচিং দ্য মেসেজ? যখন আপনি অনেক ধরনের খারাপ কমেন্ট, মানে খারাপ কমেন্ট পাওয়া মনে আছে না, দিস ইজ নট আ ফ্যান আর দিস ইজ নট। আর আপনার আরেকটা সংখ্যা দেখতে হবে হলো শেয়ারস। যখন দেখবেন যে আসলে 200টা শেয়ার বেশি, ও আচ্ছা না, this is reaching a lot of people of all ages, people of all backgrounds. যেমন আমাদের আর women smarter than men, ওই ভিডিওটা বোধ হয় প্রায় 800-900টা শেয়ার। কাটা বোনেরটা তো 1000 শেয়ার বেশি হবে। That's reaching a lot of people. এখানে লিমিটেড ক্রাউড, এখানে কম বয়সী থেকে বেশি বয়সী থেকে everyone will be consuming that kind of content. So রিচের ক্ষেত্রে হ্যাঁ, আমি ফলোয়ার দিক দিয়ে বলবো যে ও আচ্ছা, ফলোয়ার আমাদের বোধ হয় এখন প্রায় 55,000 across all platforms. I think ফলোয়ার দিক দিয়ে আমাদের কম, but in terms of reach আমি জীবনেও বলবো না আমাদের কম, কারণ আমাদের স্টাইল অফ ভিডিওস যদি একটা শব্দ বলতে হয় হলো শেয়ার ওয়ার্ড। এইসব ধরনের কন্টেন্ট আমার শেয়ার দিবে, ফিডে আসবে, দেখবে, আচ্ছা ডান। ফলোটা কম ব্যাপার, অনেক শেয়ার পায়, বিকজ দিস আর থিংস যে ও ওয়াও এটা কি বলতেছে, লাইক অদ্ভুত ব্যাপার। সো আই থিঙ্ক আমাদের রিচের ক্ষেত্রে খুবই স্ট্রং, বাট ইয়া followers could be a lot higher. আপনার ভাই অস্ট্রেলিয়ার মানে মানে আপনার কি ফ্রেন্ডস বাংলাদেশে বেশি না অস্ট্রেলিয়াতে বেশি? Very good question. um এইবার বাংলাদেশে এসে আমি অনেক মানুষের সাথে কানেক্ট করতে পেরেছি, ভেরি ভেরি গ্রেটফুল ফর দ্যাট। আমার বাংলাদেশেও খুবই ক্লোজ ফ্রেন্ড আছে, পুরানো পুরানো স্কুলের ফ্রেন্ড প্লাস নিউ ফ্রেন্ডস প্লাস। এখন ইনফ্যাক্ট আমি যত দৌড়াদৌড়ি করেছি গত 9 মাসে বাংলাদেশে, আমার বাংলাদেশের ফ্রেন্ডের সংখ্যাটা অনেক বেশি।
Um, আর অস্ট্রেলিয়াও আছে অনেক, but I think what the difference is, যদি একটা পার্থক্য বলতে হয়, অস্ট্রেলিয়ায় সবাই অনেক পিওর, কারণ তারা আমাকে স্কুল থেকে চিনার দিস, তাদের কোনো অন্য উদ্দেশ্য নাই। বাংলাদেশে একটু দুইবার ভাবতে হয় আসলে কে কেন ও আসে, জাস্ট মিশতে কারণ ফেমাস ও বা এটা এটা, সো ওখানে একটা দুইবার ভাবতে হয়। সো ফ্রেন্ডস দুই জায়গায়, মানে অস্ট্রেলিয়ার ফ্রেন্ড গুলোকে আমি একজনকে ডাউট করবো না, বা বাংলাদেশে অনেক ফ্রেন্ড থাকতে পারে, বাট ইউ ক্যান, মানে আমার কেয়ারফুল থাকতে হবে আর কি, অফকোর্স। তো এটা ডেফিনেটলি বাংলাদেশে বেশি আছে। বাংলাদেশে তো আই গেস বাংলাদেশের ভ্যাকিউমটাও আপনার বেশি, মানে অনেক মানুষকে তো আপনি খুব নতুন ভাবে চিনতেছেন জাস্ট বিকজ আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বলে, মানে দে মাইট বি ফ্রেন্ডস সেটা বাট অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এর ডেফিনেশন অনুযায়ী যা হওয়া উচিত ওইটা নাও হতে পারে। মানে আমার বিহেভিয়ার উপর ডিপেন্ড করে। যেমন আমি যখন বাংলাদেশে যাই, তখন আই প্রেফার কোয়ান্টিটি ওভার কোয়ালিটি। কেন? বিকজ নেটওয়ার্কিং। এখানে মানে ঢাকা আমি করি মেইনলি নেটওয়ার্কিং, অস্ট্রেলিয়া আমি করি সোশ্যালাইজিং। অস্ট্রেলিয়াকে আমার 4-5 জন যারা মানে বেস্ট ফ্রেন্ড যারা আছে, আমি তাদেরকে সময় দিব। ওই যে ব্রোজ যে বলি, আমাদের একটা ছেলেদের মানে ব্রোজ আর কি, লাইক we would stick as a group and I'm happy with that. তো যখন আমি বাংলাদেশে যাই, তখন I want to meet 100 new people, সবার সাথে different people each day, and you meet and you get to meet them and you try and help out each other আর কি। So different strategy as a whole, এখানে হলো socializing, ওখানে হলো networking. So those are like networking friends rather than আচ্ছা একদম best friends বা কিছু। But yeah. বাংলাদেশে কি আপনার সোশ্যালাইজ করতে প্রবলেম হয়? মানে ইন জেনারেল আপনি তো অনেকদিন বাংলাদেশে থাকেন না, সো মানে সোশ্যালাইজ করতে তো একটু প্রবলেম হওয়ার কথা। English medium circuit definitely no. I think English medium circuit বাইরে গেলে আছে তো বিদেশে this that, but I think এখন আর এত না। I think বাংলাদেশের ক্ষেত্রে আমি অনেক সোশ্যাবল হয়ে গিয়েছি, মানে সবার সাথে কম বেশি। যেমন রিসেন্টলি এনাদ ভাইয়ের সাথে I spent an entire day, মানে শুটের পর we hung out for like the entire day, and although ওই গ্যাপটা থাকে, মানে আমার বাংলা এখন অবস্থা খুবই কাহিল, বাট আই এম ডুইং বাংলা ক্লাসেস এন্ড দিস দ্যাট, সো আমি টুকটাক এখানে মানে শিখে যায়। আর বাংলাদেশের পিপল আর ভেরি ইউজ টু বাংলিশ। হ্যাঁ, ভিডিওতে বললে একটু খারাপ দেখে, তার জন্য ভিডিওতে আর বাংলিশ বলি না, বাট মানে রিয়েল লাইফে সরাসরিতে বাংলিশ বললে কেউ প্যারা খায় না, ফাইন্ড ইট ভেরি কমফোর্টেবল এন্ড ইজি গোয়িং। সো ওই দিক দিয়ে না, সো মানে সোশ্যালাইজিং দিক দিয়ে প্যারা খায় না, আর কালচার শব্দের দিক দিয়ে বেশি প্যারা খায় না, কারণ I think আমি গত 9 মাসে every single day বের হয়েছে। I've been all around, মানে বাংলাদেশে যা দেখার আছে, ঢাকাতে যা দেখার আছে, I've been around, I've seen a lot of things, and thankfully আমার life is very transparent, so they've seen the fact that I've seen these things, so my life kind of experience in terms of going to these places is very high, and that's a good thing I think. So I think I'm at the back end was socializing, but yeah. আচ্ছা, অ্যানাদ ভাইয়ের কোলাবোরেশনটা কিভাবে হয়েছিল? ডিড অ্যানাদ ভাই রিচড ইউ? মানে আপনার সাথে কি অ্যানাদ ভাইয়ের কোলাবোরেশনটা কিভাবে হয়েছিল এটা? কিভাবে হয় এগুলো আসলে আমি খুবই লাকি একদিক দিয়ে। কেন? কারণ আমরা যে লাইনে কাজ করি ইন টার্মস অফ ওই টপ ক্রিয়েটারের ফিল্ডটা, কেউ এমন ধরনের কাজ করে না। মেবি দে আর স্ক্যার্ড অফ ইট, অনেক প্যারা আছে। মেবি এখানে কোনো টাকা নাই, সো স্ক্যার্ড অফ ইট, টাকা নাই। মেবি এটা ট্রাই করতে ভয় পায়, নো ওয়ান্স এভার ডান ইট, দেয়ার ইজ নো কম্পিটিশন বিকজ ইটস সো। এই জিনিসগুলোর কারণে কেউ এই ধরনের লাইনে কাজ করে না। সো যেহেতু আমি এখানে ট্রাই করতেছি, অন্য ক্রিয়েটাররা যারা আছে ওরা এটাকে অনেক সম্মান দেয়। এভরি সিঙ্গল ক্রিয়েটার আছে অনেক সম্মান দেয়, ফ্রম রাফসান্দা ছোট ভাই টু এনায়েত ভাই টু আমিন হান্নান টু এভরিওয়ান, দে রেসপেক্ট ইট আ লট বিকজ এটা কেউ করতেছে না। উইচ ইজ ওয়াই অলদো আমার ফলোয়ার সংখ্যা খুবই কম, আমি যখনই ডিল করি আমি চেষ্টা করি টু বি ভেরি নাইস, হাম্বল, বাট তারা উল্টা মানে they would also happily approach me, বা ওরা আমাকে সবসময় অনেক সুনাম করে because of the line of work I do. So তখন না আমার কাজটা ইজি হয়ে যায় in terms of networking and trying to talk to them and planning collaborations. আমার এনাদ ভাইয়ের সাথে দেখা হয়, ও না এনাদ ভাই মেসেজড মি একদিন, রাইট, হি মেসেজড মি saying যে তার আমার একটা ভিডিও অনেক ভালো লেগেছিল on Instagram, and শেষে গিয়ে I got to meet him at an event, ডেইলি স্টার একটা ইভেন্ট ছিল তাদের অফিসে, তখন সে সেখানে ছিল আর আমরা দুজনই স্পিকার ছিলাম।
তো সে তখন we were talking, তখন আমি তাকে বললাম যে ভাইয়া আপনি যদি জীবনে কোলাবরেট করতে চান we can manage something. সে বলছে ওকে হ্যাঁ sure, আমাকে ভালো একটা প্ল্যান দাও. And this is how it works. Even me, এখন তুমি যদি আমাকে বলো ভাইয়া let us collaborate on something, I would say make me a plan. এখন যদি 100-তে 100 হয় তাহলে I'll do it. Why not? There's no reason not to do it. But bring me that kind of plan. But 100-থেকে 100 একটা প্ল্যান করার জন্য 90% মানুষ ফেল করবে, তখন আমরা নাইসলি নো বলে দিব. সো ইমিডিয়েটলি যখন উনি বলে যে ও আচ্ছা তোমার একটা প্ল্যান দেখাও, I have to show him a plan. Just তার video I have to study what kind of videos he makes, how can we collaborate. Immediately that is what you do. So I came up with this plan যে কাটা বনে যাব, like we'll do this, and he knows I have followers, he knows I have a big reach on Instagram. So যখনই আপনি এক ধরনের collaboration করবেন, you have to look at their benefits, তারা কি চায়. তখন I told him he knows আমাদের Instagram views highest, I'd say in terms of creators probably the highest. um so he saw that watch and then একটা collaboration করি, he can get some followers. Inad bhai does like collaborating a lot, and Kataboner দিক দিয়ে we thought যে এখানে একটা mutual interest আছে. And এই ভিডিওটা বানানোর পর I realized holy shit, this is a super combination. কেন? কারণ উনি কিন্তু রিয়েল লাইফে মানে গ্যাঞ্জাম করার দিক দিয়ে একটু awkward, he's a commentator, আমি হলো একটু জার্নালিস্ট টাইপের. সো যখন মানে শপকিপারদের সাথে মানে একটু ভেজাল করতে হয়, আমি এটা করতে পারবো, উনি এটা করতে ভয় পাবে, একটু awkward ফিল করে আর কি. সো দুইজনের স্কিল অনেক সুন্দরভাবে কমপ্লিমেন্ট করেছিল, বিকজ হি ইজ গুড এট ডুইং ভয়েস ওভার, অ্যানালাইজিং দ্য সিচুয়েশন. মানে সবকিছু দেখার পর সে 1 ঘন্টা ধরে হি ক্যান এক্সপ্লেইন দিস থিংস টু ইন ডিটেল. আমি কি করতে পারবো? আই ক্যান গেট ইউ দ্য রিয়েল লাইফ ফুটেজ, মানে একটু গ্যাঞ্জাম, একটু ভেজাল ও কোয়েশ্চেনিং দ্যাম ডিরেক্টলি, মানে কি হচ্ছে মানে সরাসরি আমি এগুলো বের করে দেখাতে পারবো, গুড এট শোয়িং এন্ড টেলিং. তো যখন ভিডিওটা বের হয় এত হিট হলো কেন? বিকজ দুইটা স্কেল দুইজনের অনেক কমপ্লিমেন্ট করেছিল, and we had a very good product শেষমেশ. So that was really nice. But how I got the collaboration, I told him to have a plan. Do you want to do it? He heard the plan, he liked it, and that's how it works. ক্রিয়েটরদের মধ্যে অনেক ভালো একটা রেসপেক্ট এবং আন্তরিকতা আছে আর কি, মানে at least from what I've seen. So, আচ্ছা yeah. ভাই মানে একটু ডিফারেন্ট কোয়েশ্চেন, নাও এট দিস মোমেন্ট আপনি কি কন্ট্রোভার্সি ভয় লাগে এখন, আর লাইক এখন ধরে নিছেন যে লাইক এট দিস মানে এই লাইনে যদি এই টাইপের কন্টেন্ট যদি আমি ক্রিয়েট করতে যাই তাহলে শিওরলি কন্ট্রোভার্সি হবে? Never scared of controversy, never will be. Any publicity is good publicity, সবসময় এটা মনে রাখবেন. And I think controversy ক্ষেত্রে আপনার নিরাপত্তা নিয়ে একটু ভাবতে হবে, নিজেরটা না হলো টিমের কথা, আপনার ফ্যামিলির কথা. আর এই দিকটা আমি খুবই সিম্পল একটা আসলে অ্যাডভাইস ফলো করতে হয়, যেটা হলো বাংলাদেশে দুইটা জিনিস নিয়ে অনেক কেয়ারফুল হতে হবে. একটা হলো সরকার, আর দ্বিতীয়টা অ্যাকচুয়ালি a lot more important than সরকার, ধর্ম নিয়ে. সো ইসলামের বিরুদ্ধে কিংবা সরকারের বিরুদ্ধে ডিরেক্টলি কোনো কন্টেন্ট বানানো উচিত না, নাথিং এট অল. মানে মানুষ অন্য জিনিস অনেক ভয় পায়. ফর এক্সাম্পল আমি শিপ ব্রেকিং একটা ভিডিও বানালাম, যারা শিপ ব্রেকিং করে এরা হলো মার্ডার, এরা মানুষকে এখানে ওখানে গায়েব করে ফেলতে পারে, বাট আমি এটা তো ভয় পাই না. ইভেন যারা কাটাবন যারা চালাচ্ছে, এখানে অনেক স্টুডেন্ট পলিটিশিয়ানরা আছে, এখানে অনেক এমপিরা থাকতে পারে, বাট তাও এটা ডিরেক্টলি না. আমি এখানে কোনো এমপি কে গালি দিয়ে কোনো কথা বলতেছি না. সো যখন একদিন সরকারের সাথে, যেমন সিলেটের ফ্লাডের ভিডিওতে আমি বললাম যে কিন্তু সরকার কোনো হেল্প করতেছে না, বাট কাইন্ড অফ ইনডিরেক্টলি কথাটা বলতে হয়, ফ্রেজিং খুবই ইম্পর্টেন্ট. আপনি যদি ডিরেক্টলি সরকারের বিরুদ্ধে একটা ভিডিও বানান বা ধর্মের বিরুদ্ধে, দ্যাট ইজ when you're in trouble. So এখন আমি যদি if I want to show, for example, Islamic, if I want even to hint at anything, আমি দেখাবো একজন হুজুরের ভিউজ, আমি ভিডিও টাইটেল দিব না যে ও আচ্ছা হুজুর এটা এটা এটা, or মানে আমি বলবো না যে ও দেখো this is wrong. I'll just put the mic in front of his face and let him say whatever he wants. আর আপনারা যারা দর্শক আছেন বা যারা ভিউয়ার আছেন, they will judge. So অনেক স্মার্ট হইতে হয় in terms of media, অনেক ক্যালকুলেটেড হলে you can avoid trouble. এখন অনেক মানুষ আগে বলতো যে আচ্ছা তোমার তো ভিউয়ারশিপ কম, এর জন্য প্যারা নাই. এখন ভিউয়ারশিপ অনেক বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি এখনো প্যারা খাই নাই. আই থিঙ্ক খাবো ডেফিনেটলি, বাট
আমরা চেষ্টা করি আর কি যতটুকু ক্যালকুলেট করে কাজ করতে পারি উইদাউট causing any harm বা risk to the people involved. Yeah. ওকে, লাইক এন্ডের দিকে আমার একটা কোয়েশ্চেন মাথায় আসলো, সো সেটা হচ্ছে যে ডু ইউ সি এনি কাইন্ড অফ মনিটারি ভ্যালু ইন দিস কাইন্ড অফ কন্টেন্ট? কারণ এই টাইপ কন্টেন্টে বেশি দেখা যায় যে প্রচুর ইনভেস্টমেন্ট আছে অ্যান্ড রিটার্ন খুব কম, অ্যান্ড এর সাথে হচ্ছে যে একসাথে এত বড় একটা টিম ম্যানেজ করতেছেন, কজ আমি দেখছি লাইক অলমোস্ট 5-6 জনের টিম সম্ভবত। সো এর সাথে লাইক বিড এডিটর আছে, আই গেস ওদেরকেও পে করতে হয়, অনেক ক্ষেত্রে অনেক কিছু পে করতে হয়, অনেক এক্সপেন্সেস আছে, অ্যান্ড এর সাথে হচ্ছে যে ইনভেস্টমেন্টও করতে হয় প্রচুর। সো কখনো কি মাথায় আসে যে আই থিঙ্ক মানে আমি যদি কন্টেন্ট এই টাইপের ক্রিয়েট না করি তাহলে অন্য টাইপের কন্টেন্ট করলে আমি আরো বেশি আর্ন করার চান্স আছে? অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এই টাইপের কন্টেন্ট থেকে কিভাবে আমি টাকা আর্ন করতে পারবো, এটা মাথায় আসে কখনো? Very good question. আমার কাছে মনে হয় যে it really ties back to আমার মূল উদ্দেশ্য আসলে কি ছিল, আমার পারপাসটা কি ছিল। পারপাসটা খুবই পিওর ছিল যে আমি চাই যতই ছোট, আর লিডারশিপের ক্ষেত্রে বা একটা প্রজেক্ট চালানোর ক্ষেত্রে আমার দায়িত্ব হলো যে এই মেসেজটা যারা আমার সাথে কাজ করে তারা এই সেম জিনিসটা বিলিভ করে না। অ্যান্ড আমি খুবই লাকি যে আমি শুরু থেকে আই থিঙ্ক আমি ওই জিনিসটা করতে পেরেছি। আমার টিমে কেউ পেড না, আমার টিমে 20 জন আছে, নান অফ দেম আর পেড। অনেক কাজ করে, একজনের পেড না। আমার টিমের শুরু থেকে প্রায় 50 জন মেম্বার হয়েছে সোফার, মানে ইন অ্যান্ড আউট ইন অ্যান্ড আউট, তারা কেউ পেড না। আমি চাই না যেটা তার লাইফ হ্যাম্পার করুক, বা তারা যতদিন কাজ করতে চায় দে ক্যান, বা তারা ঠিক মতো কাজ করে ক্যান গিভ। I am not asking for that many hours, just যে টাইমটা তার খুবই কোয়ালিফাইড হোক। সো আই এম লাকি টু দি এক্সটেন্ট যে আমি যে টিমের অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছি ওখানে ক্লিয়ারলি ইটস সেড যে আনপেড ওয়ার্ক ভলান্টারি। আমার প্রায় 5-6টা টিম অ্যাপ্লিকেশন আছে, 5-6টা অ্যাপ্লিকেশন। চাইলে একটা 500 জনের টিমও আই ক্যান রান ইফ মানে ওয়ার্স কামস টু ওয়ার্স। বাট ওইটা মানে আমি যেহেতু কোনো টাকা কামাই না, বা প্রজেক্টে isn't earning enough to even pay team members, টিম ওইটা মেনে না, you're not doing this for money. জীবনে আসলে বললাম না, যদি একটা পিওর হার্টেড পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ভাবতে চেষ্টা করেন, এখন টাকা কামাচ্ছেন না, টাকা আসবে। If you do good work, money will come, whether it be by this project, whether it be by some other project, বা আপনার ফিউচার কোনো একটা চাকরি, টাকা আসবে। বাট এই লাইফের এক্সপিরিয়েন্স গুলা, এই লার্নিং গুলা আপনি কোথাও পাবেন না। দিস ইজ ইট, লাইক সবার শুধু একটা জীবন থাকে। আমি চাই না যে কেউ সোশ্যাল ওয়ার্ক তাদের প্রাইমারি জব করে ফেলবে, বাট ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা কম দিয়ে, বা মানে instead of doing other মানে unproductive things, maybe why don't you give 10% of your time or 20% of your time doing something meaningful? কারণ এই সোশ্যাল ওয়ার্ক শুধুমাত্র will become the most meaningful thing you do, more than earning money, more than spending time with family, friends, বা যেটা হোক, বা playing games, বা যেটা, this has meaning. But হ্যাঁ, টাকা পয়সার ক্ষেত্রে very good question. আমরা স্পন্সর পাই, ডিল পাই, we get donors, this that, but আপনি যেটা বলেন যে খরচ অনেক হয়, from equipment, from traveling, from things like that, from promotion at times, ভালোই খরচ যায়। So শুরুর দিকে how I covered that is আমি অস্ট্রেলিয়ায় একটা তোমরা কি কোল্ড স্টোরেজ বুঝো? কোল্ড স্টোরেজ যেখানে সবজি কাটে প্যাক করে, আমি একটা কোল্ড স্টোরেজে চাকরি করতাম। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন 10-12 ঘন্টা শিফট করে আমি চাকরি করতাম। ওখানে ভালোই পয়সা কামাইছি, ভেরি গুড মানি, ওয়ার্ক রিয়েলি হার্ড, মেড ভেরি গুড মানি। এখানে ঘন্টায় রেট $25। সো আমি যদি একদিন কাজ করি, আমি একদিনে 13,000 টাকা কামাই। সো ওই টাকাটা হেল্প মি মানে কভার দ্য এক্সপেন্সেস ফর আ ওয়াইল। এখন গোল কি, এখন হলো প্রজেক্টটাকে যতটুকু পারি সেলফ সাস্টেইনেবল করা, কারণ আমি তো গত 1 বছর কাজ করি না। তো ওখানে যতটুকু সেলফ সাস্টেইনেবল করতে পারি, এন্ড যা প্রফিট হয় বা লাভ হয়, that just goes back into investing into the project to make sure that's bigger. But হ্যাঁ, টাকা পয়সার ক্ষেত্রে we really should be thinking about that a lot more.
monetization we have, but অনেক skill আছে to make more money. I know creators who make 4 lakh টাকা 10 lakh টাকা মানে বাংলাদেশে Facebook is paying them 3-4 lakh, but ours is very small, খুবই small, আমাদেরটা মানে বলার মতো না। So you know, আমি টাকা পয়সা নিয়ে কম ভাবতে চেষ্টা করি, but it gives me a lot of stress, আল্লাহ, কারণ আমি যদি এই প্রজেক্টটাকে financially sustainable না করতে পারি, it'll be very difficult for me to do in the future. কারণ এখন আমার বয়স মাত্র 19, I can do it. আমার বয়স যখন 22-23 হয়ে যায়, it'll be impossible to do it without any money. So ওইটা definitely is the biggest goal of mine, to make sure that this project আমি না নিজে দাঁড়াতে পারলো, এই project financially sustainable হোক. So that is something we are driving towards. Sponsor দিক দিয়ে হোক, donation দিক দিয়ে হোক, we will make sure it survives on. Make it my number one responsibility. So yeah. আচ্ছা, লাস্ট যেটা যে আস্ক করতে দিছি, হোয়াটস দ্য বেস্ট মোমেন্ট এই কন্টেন্ট ক্রিয়েশন, এই টাইপের কন্টেন্ট ক্রিয়েশনে? লাইক আমাদের যেটা হয়েছে আফটার মানে এনাদ ভাইয়ের সাথে কোলাবোরেশন করার পরে, ওই এপিসোডটার পরে দেখা যায় যে আমাকে আর বিজয়কে প্রায় এসে আস্ক করে যে লাইক এই এপিসোডটা ভালো হয়েছে অ্যান্ড দ্যাট কাইন্ড অফ থিং। মানে আমরা এনজয় করি এই মোমেন্ট গুলা। সো ফর ইউ কোনটা বেস্ট মোমেন্ট এই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে? লাইক কোন ভিডিওটা ক্রিয়েট করতে যে মনে হয়েছে ও মানে আমি আসলে খুব ভালো কাজ করছি অ্যান্ড আই রিয়েলি লাইক দিস কন্টেন্ট, অ্যান্ড এই কন্টেন্টের জন্য আমি অ্যাকচুয়ালি প্রাউড, এবং এই মোমেন্টটার জন্য আমি অ্যাকচুয়ালি প্রাউড, এবং এই মোমেন্টটা আমার সবসময় মাথায় থাকবে। সো এটা কোন মোমেন্টটা ছিল অথবা কোন ভিডিওটা ছিল? এটা একটা স্পেসিফিক লার্নিংই বলি। আমি যখন ছোট থাকতাম, I used to watch these documentaries, oh আচ্ছা, going to these places and the crazier the better. আমার বয়স মাত্র 19 again, and I've done a lot of that stuff. আমি শিপ ব্রেকিং নিয়ে কেউ ভিডিও বানায় না, I've gone and done it. রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে দেশি মানুষ হয়, got to enter, got to talk to them. কাটা বনেরটা কেউ এটা ওখানে গিয়ে তো they aren't talking, গিয়ে তো even এনাদ ভাই went there, he couldn't say much, একটু ভয় পাবে, একটু awkward হয়ে যায়, দিতে ভয় পান। So if I'm grateful for anything, বা আমি যদি নিজেকে নিয়ে proud হইতে চাই on something, it's because of fearlessness. আমি genuinely ভয় পাই না, I'm very brave in terms of that, but একটু বেশি brave হয়ে যাওয়া is trouble. Just pray যে আমার কোনো দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু না হয়। So yeah, but I think it's good. You only have one life. It's more fun to take risks and be brave than to be boring and stay at home and do nothing, you know. এটা আচ্ছা, লাইক আই এম রিয়েলি গ্ল্যাড যে আপনি আসছেন আসলে এই পডকাস্টে, অ্যান্ড অ্যাকচুয়ালি এনজয়েড দ্য হোল কনভারসেশন। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি অনেক কিছু শিখছি এই পডকাস্টটা থেকে। সো অলমোস্ট লাইক যে মানে আমি অনেক কিছু শুনতেছিলাম, দ্যাটস ওয়াই মানে আমরা খুব একটা কথা বলতেছিলাম না। সো ইয়া, ইফ ইউ হ্যাভ ওয়ান মেসেজ যেটা কিনা পডকাস্ট অডিয়েন্স দিতে চান, বাট আই ডোন্ট থিঙ্ক যে এইভাবে এন্ড করা উচিত, বাট তাও মানে পডকাস্ট একটু ক্যাজুয়াল টক হওয়া দরকার, বাট তাও মানে যদি একটা মেসেজ দিতে চান, হোয়াট উড বি দ্যাট মেসেজ? I love podcast myself. আমি চাই যে podcast ফিল্ডটা রিয়েলি মানে বাংলাদেশে প্রপার একটা টেক ওভার হোক, ইনস্টেড অফ শুধু মানে গান মানে গাইতে গিয়ে গান বাজনা শোনা বা বোরিং টিভি দেখা। মানে পডকাস্ট থেকে অনেক মানে আসল মানুষদের থেকে অনেক ফ্রুটফুল কনভারসেশন পাওয়া যায়, এখান থেকে অনেক শেখা যায়। যখন আমরা একটা গাড়িতে ঢুকি বা আমরা স্কুলে যাচ্ছি বা বাসায় বসে আছি ডুইং or even studying, headphone লাগায়, play a podcast, and podcasts like these where you talk about important things, where you talk about একটা different perspective on অনেক trending topic, অনেক important topic, share একটা experience. আমি চাই যে everyone starts getting into podcasts, listening হোক বা thank you so much for even creating these. I think it's really amazing, and I really want you all to succeed. In fact, I have a question for you guys. Why do you guys do what you do? Purpose বিজয়, কি? ইয়া বিজয় স্টার্ট কর। আমার কাছে মনে হয় আমার কোনো পারপাস নাই এখানে। আমি ছোটবেলার থেকে, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে ডিবেট করি, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি নতুন কিছু করতে চাইছিলাম। যে মানে আমি অনেক কথা বলছি, অনেক পোডিয়ামে কথা বলছি, অনেক টুর্নামেন্টসে কথা বলছি, বা অনেক মানে অনেক জায়গায় আমি অনেক ডিবেটে অনেক কথা বলছি। আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, অনেক মানে বাইরে অনেক কথা বলা হয়েছে, আই নিড সামথিং নিউ। তো তখন আবরার আমাকে বলতেছিল, মানে আমি আর আবরার আমরা একদম পাশাপাশি বাসায় থাকি, তো আমাদের ম্যাক্সিমাম আড্ডা হয় ইদার আমরা বিকালে খেলতে বাইরে হলে, আর নাইলে আমরা অন্য টাইমে দেখা যায় যে কোনো চায়ের দোকানে চা খেতেছি আর গল্প করতেছি এরকম।
তখন আবরার একটা Nice. প্ল্যান দিতেছিল যে পডকাস্ট করি চল। ওইখান থেকে মানে আমার কাছে লাইফে নতুন কিছু দরকার ছিল, আমি ওখান থেকে ফর মি লাইক আমি হচ্ছে যে এই কোভিড এর টাইমে আমি প্রচুর পডকাস্ট শুনছি, Yeah. লাইক ওই টাইমের দিকে দেখা গেছে আমি লিসেনিং টু জো রিগান, তারপর আরো অনেক পডকাস্ট শুনতেছিলাম। সো আমার কাছে মনে হয়েছে যে লাইক আমি গেমিং করতাম, গেমিং এর একটা আলাদা একটা চ্যানেল ছিল, লাইক ওইটাতে অলমোস্ট 50K প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছিল। এন্ড দেন এগেইন ফেসবুকে স্ট্রিম করছি, ওইটা তো 10K প্লাস ফলোয়ার্স হয়েছে। সো Damn. আফটার দ্যাট হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে আমি গেমিংটা এনজয় করতেছি না, লাইক ফর সাম রিজন আমার কাছে মনে হয়েছে এই টাইপ অফ কন্টেন্ট ক্রিয়েশনটা খুব একটা আমার ভালো লাগতেছে না। অ্যান্ড আই থট যে আমরা আড্ডা দিই, আড্ডা অনেক সময় ফ্রুটফুল হয়, অনেক সময় ফ্রুটফুল হয় না। সো লেটস স্টার্ট এ পডকাস্ট যেখানে কিনা আমরা যেমন চায়ের দোকানে আড্ডা Yeah, দিতেছি, yeah. অথবা বিজয়ের বাসার ছাদে আড্ডা দিতেছি, অথবা যে কোনো জায়গায় আড্ডা দিতেছি, জাস্ট আমরা হচ্ছে যে একজন গেস্টকে নিয়ে একটু ফ্রুটফুল কনভারসেশন করার ট্রাই করি। অ্যান্ড লেটস সি এটা কত দূর যায়। আই এম প্রিটি অপটিমিস্টিক যে মানে আমি ওদেরকে বারবার বলি আই গেস 2-3 বছর পরে হয়তো বা দেখা যাবে স্পটিফাই পডকাস্টটা কিনে নিছে। লাইক আই এম প্রিটি অপটিমিস্টিক অ্যাবাউট দিস পডকাস্ট, Inshallah. বাট Always. বাকিরা না আই গেস। বাট আই থিঙ্ক মানে আমার বেশি হোপ করি আমি খুব বেশি। সো রাইট নাও হোয়াটস মাই গোল, আমার এখন যদি গোল থাকে দ্যাটস হচ্ছে যে আই গেস এখন গোল হচ্ছে 10K সাবস্ক্রাইবার্স অ্যাচিভ করা। আমি নাম্বারের বিষয়ে ভাবি, এটা অনেকে ভাবে না হয়তো বা। অ্যান্ড দেন এগেইন হচ্ছে যে একটা স্টুডিও টাইপ পডকাস্ট করা আর কি, বিকজ এখন আমরা জুমে করতেছি, উইচ ইজ নট দ্য বেস্ট ওয়ে টু ডু এ পডকাস্ট। সো লাইক একটা ফান্ডিং এ যাওয়া, আস্তে ধীরে একটা স্টুডিও পডকাস্টে যাওয়া। সো দ্যাটস মাই প্ল্যান ফর আমি রাইট একটা নাও। স্টুডিও সেট আপ করবো। Stay in touch with me and we'll work that out hopefully next year. Yeah, that would be a really good idea. I'm So, খুব excited by that. but একটা piece of advice and একটা জিনিস আমি চাই যে তোমার সবসময় এটা মনে রাখা হলো যে নাম্বারের দিক দিয়ে কম থাকাবা কেন? বিকজ আপনারা দেখবেন যে অনেক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মডেল যারা আছে 4 মিলিয়ন ফলোয়ার বা কয়েকশো হাজার ফলোয়ার, অনেক ফেক ফলোয়ার, কয়েকজনের ফেক ফলোয়ার নাই, বাট হোয়াট কাইন্ড অফ ইম্প্যাক্ট আর দে হ্যাভিং? এখন সে যদি একটা ইভেন্ট নামায় কয়জন আসলে যাবে? অনেক থাকতে পারে, কয়জন যাবে? তুমি কি মানে জ্যাম ঠেলে বুঝি গো টু সি দ্যাম? সে যদি আরেকটা শহরে গিয়ে মিউজিক্যাল পারফরমেন্স করে, উড ইউ পে আ ফ্লাইট টিকেট টু গো সি দ্যাম? তৌসিফ আক্কাস এই কনসেপ্ট নিয়ে কথা বলেছিল, ইটস কল্ড রিয়েল 100। রিয়েল 100টা কি? তোমার কি 100টা রিয়েল ফলোয়ার আছে নাকি না? রিয়েল ফলোয়ার। এখন আমার থাকতে পারে কয়েক মিলিয়ন ফলোয়ার, তোমার থাকতে পারে 100টা ফলোয়ার। আমার যদি কয়েক মিলিয়ন ফলোয়ার থাকে, দ্যাট ডাজন্ট মিন আই ইভেন হ্যাভ এ রিয়েল 100 ফলোয়ার। আমার রিয়েল ফলোয়ার থাকতে পারে একজন বা দুইজন। তোমার যদি 100 ফলোয়ার থাকে, but ওখান থেকে 100 জনের রিয়েল, that is better than having millions of followers. কেন? তোমার 100 জন will listen to everything you say. তুমি যদি বলো buy this product, they will buy it. তুমি যদি বলো I'm performing here tonight, they will purchase ticket to go buy it. কারণ তোমাকে সবচেয়ে বেশি ট্রাস্ট করে, তোমাকে লাইক করে এতই বেশি, they are real follower, real underline করা। Real 100 is one of the most fascinating topics. And ভবিষ্যতে কিন্তু সবার মিলিয়ন্স অফ ফলোয়ার্স থাকবে না, ইভেন এখনো সবার মিলিয়ন্স অফ ফলোয়ার্স নাই, বাট যাদের কম ফলোয়ার, ইভেন দে ক্যান মেক আ লট মোর মানি দেন যাদের মিলিয়ন্স অফ ফলোয়ার্স। কারণ ওই ট্রাস্ট, ওই রিয়েল 100টা ক্রিয়েট করা। এখন আমি যদি একজন অ্যাডভার্টাইজার হয়, আপনার যদি 200টা ফলোয়ার থাকে, ওই 200টা ফলোয়ার থেকে আপনি যদি বলেন যে একটা ওয়াশিং মেশিন কিনতে, আর 5জন কিনে, হ্যাঁ, they trust you that much, that would make sense for me. And আমার যদি মিলিয়ন্স অফ ফলোয়ার্স থাকে, আর আমি একটা ওয়াশিং মেশিনের অ্যাড দিই, আর মাত্র একজন কিনে, I would go for you. Yeah, Niche, true. having a niche is very important. And podcast হলো একটা মাত্র জায়গা যেখানে niche applies অনেক strongly. এটা কম হলে কোনো সমস্যা নেই। তো পডকাস্টের ভিউয়ারশিপ কম, কম হলেও it's such a niche podcast. আমি যখন দেখি, আমি 5-6টা টানা দেখবো, I watch the entire thing and I learn so much from it. I appreciate his content to that. That is the Yeah. difference. That is niche, good content. So just remember that, right? এটা ট্রু, মানে আমাদের অডিয়েন্সটা আই গেস নিশ, কজ আই নো যে মানে আমরা আরেকটা জিনিসও আছে, মানে আমাদের পডকাস্টের অডিয়েন্সটা এখনো হচ্ছে এমন পার্সন যাদেরকে আমরা চিনি। সো নাও মানে আই ওয়াজ থিংকিং যে আর একটু গ্রো করা, মানে লাইক যাদেরকে আমরা চিনি না এমন টাইপ পার্সনদের কাছে পৌঁছানো। অ্যান্ড পডকাস্ট জিনিসটা আই গেস বাংলাদেশে সবসময় নিশ থাকার চান্সটাই বেশি, কারণ
এটা আসলে এমন সব মানুষ শুনবে যারা একটু প্রিভিলেজ টাইপের, যারা হয়তো অফিস আওয়ারে ওয়ার্ক করতেছে, এমন টাইপের মানুষগুলা। সো দেখা যাক কি হয় না হয়। সো ইয়া, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সো ইয়া, থ্যাংকস ফর কামিং অ্যান্ড হোপফুলি আমরা আই থিঙ্ক নেক্সট ইয়ারে যদি কোনো পডকাস্ট করি ওটা হয়তো একটা স্টুডিওতে করবো। সো ইয়া, ইনশাআল্লাহ। সবাইকে দেখা হবে আর একটা পডকাস্টে। সো টিল দেন সবাইকে গুড বাই অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে।